6 এপ্রিল 1986 এশিয়ার সব থেকে বড় জেলখানা তিহার জেলে আজ বেশ উৎসবের আমেজ। পুরনো এক কয়েদির আজ জন্মদিন, আর মাত্র কয়েক মাস বাদেই তার 10 বছরের কারাদণ্ড শেষ করে সে মুক্তি পেতে চলেছে। তাই যাওয়ার আগে জেলের সবাইকে একটি ছোটখাটো ট্রিট দিতে চেয়েছিল। যেহেতু বিগত 10 বছরে কারোর সাথে কোনো ঝামেলায় জড়ায়নি, বরং পুলিশ এবং অন্যান্য কর্মকর্তাদের সাহায্য সহযোগিতা করেছেন, তাই জেলের কর্মকর্তারাও হাসিমুখে তার এই প্রস্তাবে রাজি হয়ে যায়। কথা মতো সবার জন্য বাইরের একটি দোকান থেকে লাড্ডু আনা হয়। কয়েদি থেকে জেলার সবাই সেই লাড্ডু খেয়ে মিষ্টি মুখ করে। খায়নি শুধু একজন, হ্যাঁ, সেই কয়েদি নিজেই। কারণ লাড্ডুতে মেশানো ছিল কড়া ডোজের ঘুমের ওষুধ, যার ফলশ্রুতিতে পুরো নিস্তব্ধ হয়ে পড়ে তিহার জেলখানা। আর সেই সুবাদেই সেই কয়েদি জেল থেকে পালিয়ে যায়। গোটা দেশে হইচই পড়ে যায়, কারণ যে পালিয়েছে সে কোনো সাধারণ কয়েদি নয়। সাউথ ইস্ট এশিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ক্রিমিনাল, যার মাথায় রয়েছে থাইল্যান্ড, নেপাল, ভারত সহ অন্যান্য দেশের মোট 20টা খুনের অভিযোগ এবং অজস্র চুরি, লুট, ডাকাতি, বিভিন্ন ধরনের অপরাধ রয়েছে তার মাথার উপরে। পুলিশের খাতায় যার নাম চার্লস শোভরাজ, কিন্তু মানুষের কাছে তার সব থেকে পরিচিত নাম দা ভিকি কিলার। কিন্তু কিভাবে এমন নাম হলো তার? আসলে এতগুলো খুনের পিছনে তার মোটিভটা কি ছিল? কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কয়েক মাসের মধ্যে যার সাজা শেষ হতে চলেছে, সে কেন এইভাবে জেল থেকে পালালো? বিশ্বাস করুন, এই সমস্ত কিছুর পেছনের গল্পটা জানলে আপনারও গা শিউরে উঠবে। আমি শিওর এই ভিডিওটা শুনতে শুনতে আপনারও মনে এরকম প্রশ্ন জাগবে, এরকম একটা শান্তশিষ্ট মানুষ কিভাবে এত ভয়ঙ্কর অপরাধ করতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সৌরভের বাবা একজন ভারতীয় বংশোদ্ভূত এবং তার মা একজন ভিয়েতনামিজ, কিন্তু তারা কখনো বিয়ে করেনি। পরপরই প্রেম এবং তারই ফলাফল শোভরাজ। কিন্তু জন্মের পরপরই শোভরাজের বাবা তাদেরকে ছেড়ে চলে আসেন ভারতে এবং শোভরাজের মা বিয়ে করেন একজন ফ্রেঞ্চ সেনাকে। ফ্রান্স অফিসারকে বিয়ে করার সাথে সাথেই শোভরাজ এবং শোভরাজের মাকে নিয়ে সেই ফ্রান্স অফিসার চলে আসে ফ্রান্সে এবং শোভরাজকে নিয়ে তাদের ফ্যামিলিতে ঝামেলা শুরু। পরিবারের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল না শোভরাজের, তাই দ্বিতীয় সন্তান হওয়ার পরেই শোভরাজের সাথে তাদের সম্পর্ক আরো খারাপ হতে শুরু করে এবং শোভরাজকে কেউ সহ্যই করতে পারে না। তাই অনেক সাইকোলজিস্টরা বিশ্বাস করেন এই ঘটনার অনেক বড় প্রভাব পড়েছিল শোভরাজের উপরে। তাই অনেক ছোট বয়স থেকেই শোভরাজ চুরি এবং পকেট মারের মতো ছোটখাটো অপরাধ করতে শুরু করেন। আর এই ছোটখাটো ক্রাইম করতে করতেই মাত্র 19 বছর বয়সে 1963 সালে পুলিশের হাতে ধরা খায় শোভরাজ। 7 মাসের জেল হয় শোভরাজের। আর সেই জেলে থাকাকালীন সময় তার পরিচয় হয় ফিলিপসের সাথে, যে কিনা জেলে কয়েদিদেরকে পড়াতে আসতো। আর খুব সহজেই ফিলিপসের সাথে বন্ধুত্ব হয়ে যায় শোভরাজের। আর সেই বন্ধুত্ব শুধু জেলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, জেল থেকে বেরোনোর পরে ফিলিপসের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে শোভরাজ। জেলে নিয়মিত যাতায়াতের কারণে অনেক আন্ডারগ্রাউন্ডের মাফিয়াদের সাথে পরিচয় ছিল ফিলিপসের। আর সেই ফিলিপসই শোভরাজকে আন্ডারগ্রাউন্ডের মাফিয়াদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তারপরে সেখানকার অপরাধ জগতের অনেক হত্যাকর্তার সাথে উঠাবসা শুরু হয় শোভরাজের। এর সাথে অপরাধে জড়িয়ে দু হাতে পয়সা কামাতে শুরু করে শোভরাজ। আর ঠিক তখনই শোভরাজের প্রেম হয় স্যান্ডেলের সাথে। আর স্যান্ডেল আগে জানতো না যে শোভরাজের এই পিছনের কাহিনী, কিন্তু পরে জানতে পেরেও স্যান্ডেল তাকে বিয়ে করতে রাজি হয়। এর মধ্যেই অন্তঃসত্ত্বা হয় স্যান্ডেল। আর পুলিশে পড়েছিল শোভরাজের পিছনে, তাই সে পাসপোর্ট জাল করে তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায় ইউরোপের কোনো একটি দেশে। আর সেখানে গিয়েও লাভ হয় না শোভরাজের, কারণ শোভরাজের মাথায় ছিল অসংখ্য খুনের মামলা। আর সেখানেও পুলিশ তাকে খুঁজতে শুরু করে। তারা দুজনে মিলে ঠিক করে অনেক দূরে কোথাও পালিয়ে যেতে হবে, এইভাবে আর থাকা যায় না, যাতে আর কেউ তাদের নাগাল না পায়। তখনই 1970 সালের শেষের দিকে প্রথমবারের মতো ভারতবর্ষে এসে পৌঁছায় শোভরাজ। অন্তঃসত্ত্বা গার্লফ্রেন্ড নিয়ে থাকতে শুরু করে বোম্বাইতে এবং সেখানেই জন্ম হয় তাদের একটি কন্যা সন্তানের। তো তাতেও শোভরাজের অপরাধ প্রবণতা এক ফুটো কমেনি। সেই সময় বোম্বের আন্ডারওয়ার্ল্ডের কাছে চলে আসে। জালিয়াতি থেকে শুরু করে চুরি, ডাকাতিতে আবার নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ে শোভরাজ। প্রথমবার দিল্লিতে পুলিশের হাতে ধরা পড়ে শোভরাজ। তারই কিছু সার্গির কাছ থেকে খোঁজ নিয়ে দিল্লির সব থেকে বিখ্যাত হোটেলে, আর সেখানে হাতে নাতে ধরা পড়ে শোভরাজ। কিন্তু আগেই বলেছি, সে কিন্তু সব ক্রিমিনালের মতো নয়। পুলিশের হাতে ধরা খাওয়ার সাথে সাথেই শরীর অসুস্থতার ভান করে শোভরাজ। আর পুলিশ যখন তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, তখন ঠিক মাঝ রাস্তায় গিয়ে শোভরাজ পুলিশের চোখে ধুলো দিয়ে আবার পালিয়ে যায়। এইভাবে সাপের মতো পুলিশের হাত থেকে বারবার পালিয়ে যাওয়ার কারণে শোভরাজ সাপ নামে পরিচিত পায়। কিন্তু তার সিরিয়াল কিলারের মিশন এখনো শুরু হয়নি। দিল্লি পুলিশের হাত থেকে পালিয়ে শোভরাজ সোজা চলে যায় আফগানিস্তানে, আর সেখান থেকে যায় থাইল্যান্ড। আর এখান থেকে শুরু হয় চোরি, বাটপারি, হত্যা এবং দা বিকিনি কিলার নামের পরিচিতি।
থাইল্যান্ড গিয়ে শোভরাজ ওখানে ট্যুর গাইড হিসাবে কাজ করতে শুরু করে এবং মেলামেশা শুরু করে বিদেশি পর্যটকদের সাথে। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, শোভরাজ ওয়াজ এ ভেরি হ্যান্ডসাম ম্যান। সুন্দর তো ছিল বটেই, কিন্তু তার সাথে ছিল মৃদুভাবে কথা বলার এক অদ্ভুত দক্ষতা। তৎকালীন সময়ে মেয়েদের কাছে প্রিয় মানুষ হয়ে ওঠার জন্য যা যা গুণ দরকার ছিল সবই ছিল শোভরাজের কাছে, যে কারণে মহিলাদের সাথে সম্পর্ক করতে কোনো সময় লাগতো না শোভরাজের। তিহার জেলে থাকাকালীন তৎকালীন জেলার তার ইন্টারভিউ এবং বিভিন্ন বইতে লিখেছেন মাঝে মাঝেই শোভরাজের সাথে বিভিন্ন মেয়ে দেখা করতে আসতো এবং তখনকার সময়ের সব থেকে বড় মেয়ে সাংবাদিক তার সাথে পরিচিত ছিল শোভরাজের। এবং শোভরাজও নানা ধরনের পোশাক এবং পরা পারফিউম ব্যবহার করে দেখা করতো মহিলাদের সাথে। যাই হোক, আশা করি শোভরাজ কিরকম চরিত্রের সেটা আপনারা আন্দাজ করতে পারছেন। তিহার জেল থেকে পালানোর পেছনেও একটি মারাত্মক ইন্টারেস্টিং কারণ ছিল, সেটাতে পরে আসছে। তার আগে খুনের গল্পগুলো বলি। শোভরাজ মূলত টার্গেট করতো ইউরোপের কম বয়সী মহিলাদের। প্রথমে ট্যুরিস্ট গাইড সেজে তাদের সাথে পরিচিত হতো, তারপরে তাদের সন্ধান দিত বিভিন্ন নিত্য দুনিয়ার ড্রাগ, স্মোক, বিভিন্ন নিষিদ্ধ মাদক জোগাড় করে এনে দিত এইসব পর্যটকদের শোভরাজ। সবসময় এমন কাউকে বেছে নিত যে কোনো না কোনো সমস্যায় পড়ে আছে, যাতে করে তাদের কাছে গিয়ে তাদের সেই সমস্যার সমাধান করে তাদের বিশ্বাস অর্জন করে নিত। এমনও হয়েছে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যেত এবং সকল ধরনের সেবা যত্ন করত সে নিজেই। তবে পর্যটকদের পুরোপুরি নিজের বশে আনার পর তাদেরকে ড্রাগ ওভারডোজ দিয়ে খুন করত শোভরাজ। তাদের টাকা পয়সা এবং দামি জিনিসপত্রই লুট করা ছিল শোভরাজের মেন উদ্দেশ্য। প্রত্যেকটা ক্রাইমই হতো কোনো না কোনো সমুদ্র সৈকতের পাশে। একবার থাইল্যান্ডের কোনো সমুদ্র পাড়ে পরপর 3 বার 3টি মহিলার লাশ পাওয়া যায়, আর তাদের সবার পরনেই ছিল বিকিনি। কিন্তু কে ওদেরকে খুন করেছে সেটা জানা যায়নি। তখনই সেই অজ্ঞাত খুনির নাম হয়ে যায় বিকিনি কিলার। আসলে এই বিকিনি কিলার যে কে তখন সেটা কেউ জানতো না। শোভরাজও তার হত্যালীলা চালিয়ে যায়, নিজের আইডেন্টিটি বদলে ঘুরে বেড়াতে থাকে এশিয়ার বিভিন্ন দেশে। ঘুরতে ঘুরতে একই প্যাটার্নে বিভিন্ন দেশে টুরিস্টদের হত্যা করতে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে শোভরাজ পৌঁছে যায় নেপালে। সেখানেও আমেরিকার এবং কানাডার এক টুরিস্টকে ড্রাগ ওভারডোজ দিতে গিয়ে হাতে নাতে ধরা পড়তে পড়তেই বেঁচে যায় শোভরাজ। আর সেখান থেকেই প্রথমবারের মতো পালিয়ে আসে কলকাতা। কিন্তু কলকাতায় এসেও বিশেষ সুবিধা হয়নি, কারণ তার পিছনে পেছনে ছিল গোয়েন্দারা। এবং ফাইনালি 1986 সালে ইন্ডিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রায় 16 জনের খুনের অভিযোগে 10 বছরের কারাদণ্ড হয় শোভরাজের। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইন্ডিয়ান পুলিশের হাতেও ধরা দেওয়া ছিল অন্য একটি ফন্দি। সেই ফন্দি জানলে আপনারাও বলতে বাধ্য হবেন, নৃশংসতম অপরাধী হলেও শোভরাজ ছিল একজন ভয়ঙ্কর ইন্টেলিজেন্ট। একটু আগেই বললাম ভারতীয় আদালত তাকে 10 বছরের সাজা শোনায়, কিন্তু শোভরাজ চেয়েছিল 20 বছরের কারাদণ্ড। অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। কারণ শোভরাজ তার জীবনের বেশিরভাগ খুন করেছিল থাইল্যান্ডের ব্যাংককে। থাইল্যান্ডের একটি অদ্ভুত আইন হচ্ছে, খুন করার 20 বছরের মধ্যে যদি প্রমাণ না করা যায় খুনিকে, তাহলে সেই খুনির আর কোনো বিচারই হয় না। আর এই আইন খুব ভালো করেই জানতো শোভরাজ। কিন্তু 20 বছর গা ঢাকা দিয়ে থাকা তো আর মুখের কথা নয়। এককভাবে একটা মানুষের জন্য সেটা কোনোভাবেই সম্ভব না। তাই শোভরাজ খুব আগে থেকেই ছক কষতে শুরু করেছিল। তাই সে নিজে যেতে সে ধরা দিয়েছিল ইন্ডিয়ান পুলিশের হাতে। এইখানে যদি তার সাজা হয়, তাহলে ব্যাংকক পুলিশ তাকে কখনোই নিয়ে যেতে পারবে না। সবকিছুই প্ল্যান মাফিক চলছিল, কিন্তু সাজা হলো 10 বছরের। এ করেই হোক 20 বছর তাকে ভারতের জেলে কাটাতেই হবে, যাতে প্রমাণ করা তো দূর, তাকে জেরা করারও সুযোগ না পায় ব্যাংকক পুলিশ। আর এই কারণে 6 এপ্রিল 1986 10 বছরের সাজা শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগেই জেল থেকে পালিয়ে যায় শোভরাজ। তারপর আবার গোয়ার একটা রেস্টুরেন্ট থেকে শোভরাজকে গ্রেপ্তার করে ইন্ডিয়ান পুলিশ। তবে এবার 10 বছরের সাজা হয়ে যায় 20 বছর। অথচ কেউ বুঝলোই না 10 বছরের সাজা বাড়িয়ে 20 বছর করে নিল শোভরাজ। এক কথায় যাকে বলে ইট ওয়াজ আ ব্রিলিয়েন্ট মাস্টার। 20 বছর জেল খাটার পরে 1996 সালে মুক্তি পেয়ে শোভরাজ আবার ফ্রান্সে চলে যায়। এবার সে নিজের জীবনের উপরে ভয়ঙ্কর গল্পের এই বই লেখে এবং সিনেমার স্ক্রিপ্ট লেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে শোভরাজ। চিন্তা করেছেন এই লোকটা কি ধরনের ইন্টেলিজেন্ট? তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে, লোকটার বুদ্ধির কিন্তু তুলনা হয় না। তোরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই শোভরাজকে নিয়ে আপনার মনের ভিতরে এখন কি চলছে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।